মন খারাপ করে চেয়ারে বসতে লাগলেই মৃদু চিৎকার করে উঠল। খিদে কি হলো? ব্যথা পেয়েছিস নাকি? কই ব্যথা পেয়েছিস দেখি? আরে আর বলিস না, এক বেয়াদবের সাথে আমার ধাক্কা লেগেছে। এরপর থেকে সবকিছু খুলে বলল। এদিকে মেঘা সব শুনে মুচকি হেসে তাড়াতাড়ি সরিষার তেল গরম করে নিয়ে আসলো। এরপর কোমরে ম্যাসাজ করে দিল। এরপর দুই বান্ধবী অনেকক্ষণ গল্প করলো। সন্ধ্যার দিকে তন্নি নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর মেঘাও উজু করে নামাজ পড়তে বসলো। আভিজাত্যে ঘেরা বেডরুমে এক এলোকেশী নারী শুয়ে আছে। গভীর ঘুমে মগ্ন সে। সবকিছু একদম নীরব, যেন নারীটির ঘুমের ব্যাঘাত না ঘটে। তারই ঘুমের মাধুর্যের প্রতি চেয়ে আছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ, যেন অনেকদিন না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। হালকা নীল বাতির সংমিশ্রণে প্রেমিক পুরুষটির চোখগুলো খুবই নেশালো লাগছে, যেন ওই চোখের নেশার ধারায় এলোকেশী নারীটিকে সম্মোহন করবে। হঠাৎ করেই দেখার দৃষ্টি সরল হলো, ক্ষিপ্ত মান হলো ষষ্ঠেন্দ্রিয়। কি স্নিগ্ধ পরি, আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? কি এত সহজ? অবশ্য পেবিক্তকে শ্বশুর আব্বুকে দিতে হয়। উনি যদি একটু ভুল না করতো তাহলে আজকে তুমি আমার এত কাছে থাকতে পারতে না। আর তোমার বাপ তোমাকে যেখানেই লোকাক না কেন, আমার ক্ষমতার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু তোমারও ভুল আছে। তুমি অন্যত্রে যাওয়ার সাহস কিভাবে পেলে? এর সাহস তো তোমাকে পেতেই হবে সোনা। বলেই মেঘার মাথায় হাত বুলাতে লাগলো। মাথার হিজাবটা আগেই খুলে ফেলা হয়েছে, তা না হলে তার স্নিগ্ধ পরীর ঘুমাতে কষ্ট হবে। এরপর সামনে ছোট ছোট চুলগুলো কানের এক পাশে গুজে দিয়ে আলতো করে কপালে তার ওই উষ্ণ ঠোঁটের গভীর স্পর্শ দিল। কিছুক্ষণ চেয়ে থেকে সোফাতে গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। আজ অনেক ধকল গিয়েছে, তার জন্য কিছু কাজ পেন্ডিং ছিল। আপাতত কাজগুলো শেষ করতে হবে। যেহেতু অনেকক্ষণ হয়েছে মেঘাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর, হয়তো কিছুক্ষণ পর ঘুমের নেশাটা কেটে যাবে। প্রায় 2 ঘন্টা কাজ করার পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। এরপর মেঘার দিকে তাকিয়ে দেখলো এখনো ঘুমাচ্ছে মেঘা। এরপর ল্যাপটপটা শাটডাউন করে মেঘার কাছে যেতে লাগলে হঠাৎ করেই কল আসলো। গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করে বারান্দায় গেল। মাথাটা হঠাৎ ঝিমঝিম করে উঠলো। ঘুমটা যখন হালকা হয়ে আসলো তখনই আস্তে আস্তে চোখ মেললো, কিন্তু প্রথমেই চোখের সামনে সব ঝাপসা লাগলো। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। পরে আবারও খুললে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার লাগতে শুরু করলো। কি ব্যাপার? এই রুমটা কার? পরিচিত মনে হচ্ছে। একটু ভেবে চোখগুলো বড় বড় করে ফেললাম। এটা তো সেই ভয়ঙ্কর লোকটার রুম। আমি এখানে কেন? 1 মিনিট, আমি তো গাড়িতে ছিলাম। আব্বু তো আমাকে সিলেটের গাড়িতে তুলে দিয়েছিল। এরপর তো না না পরে কি হয়েছিল? ও মনে পড়ছে না কেন। নিশ্চয়ই এই লোকটা কিছু করেছে। আব্বু হয়তো আমার খবর না পেয়ে চিন্তা করছে। না না না, এই লোকটার আশেপাশে থাকা যাবে না। লোকটা মনে হয় এখন নেই, পালাতে হবে এখনই। হ্যাঁ, সেটাই করে। বলেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠেই দরজা খুলতে গেলে পিছন থেকে কেউ হাত চেপে ধরলো। আকস্মিকভাবে ধরাতে মেঘা ভয় পেয়ে চিৎকার করে উঠলে সাথে অপর হাত দিয়ে আদ্রিয়ান মেঘার মুখ চেপে ধরে মেঘাকে দেওয়ালের পিঠ ঠেকালো। এরপর আদ্রিয়ান মেঘার দিকে ঝুঁকলো, ভয় চোখ বন্ধ করে রাখলো। মনে হয় এখনই অজ্ঞান হবে অবস্থা। এই মেয়ে, কোথায় যাচ্ছে? আমার থেকে দূরে যাওয়ার জন্য বাপ মেয়ে খেল শুরু করেছ? এই মেয়ে, এই তোমাকে কি বলেছিলাম আমি, যে তুমি সব সময় আমার নজরবন্দি হয়ে থাকবে? তাহলে কোন সাহসে তুমি অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে? জানের ভয় নেই কি? বলো। বিকট চিৎকার করে বলে উঠল আদ্রিয়ান। আর সেই চিৎকারে মেঘা এতটাই ভয় পেয়েছে যে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ করেই নিঃশ্বাস খুব দ্রুত হতে লাগলো। মেঘা নিজের ভর ছেড়ে দিল। আদ্রিয়ান হঠাৎ করেই ভয় পেয়ে গেল। এমন করছে কেন তার স্নিগ্ধ পরি? এই মেয়ে, এই কি হচ্ছে? এই কি হলো সোনা? এমন করছো কেন পরি? দেখো, আমি তো এইভাবে পড়তে চাইনি জান। আমার দিকে তাকাও। এই শোনাই। বলেই মেঘাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে পিঠ মালিশ করতে লাগলো। এরপর হঠাৎ সিপিআর এর কথা মনে পড়লো। এইভাবে স্পর্শ করাটা কি ঠিক হবে? কিন্তু তার স্নিগ্ধ পরি
না না, এসব ভেবে লাভ নেই। ভেবেই তাড়াতাড়ি মেঘার নাকে হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের ওষ্ঠের সাথে মেঘার ওষ্ঠ মিলিয়ে নিঃশ্বাস দিতে লাগলো। এইভাবে কয়েক মিনিট দেওয়ার পর আস্তে আস্তে মেঘার নিঃশ্বাস নর্মালি হলো। আদ্রিয়ান মেঘার চোখের পানিগুলো মুছে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। এরপর ফোন নিয়ে তাদের ফ্যামিলি ডক্টরের কাছে কল দিয়ে এমার্জেন্সি আসতে বলল। যেহেতু মেঘার চুলগুলো খোলা আর শরীরের জামাটার অবস্থাও শোচনীয় নয়, সেহেতু গার্ডকে ডাকলো না। সে চায় না তার স্নিগ্ধ পরীকে এই রূপে কেউ দেখুক। এরপর মেঘাকে পাঁজাগোলা করে কোলে নিয়ে বিছানায় আস্তে করে রেখে তার বুকের মধ্যে মাথাটা রেখে ওড়না দিয়ে চুলগুলো হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করলো। মোটামুটি সফল হলো। এতক্ষণে মেঘা এসব দেখলো। শরীর দুর্বল থাকার কারণে কিছুই বলতে পারলো না, কিন্তু লোকটা কিভাবে ওকে কিস করলো ভাবতেই মেঘার কান্না আসলো। বিয়ের আগে পরপুরুষের ছোঁয়া লাগলো, আর সে কিছুই করতে পারলো না। আদ্রিয়ান হাত বোলানোতে আর শরীর দুর্বল থাকায় মেঘা আদ্রিয়ানের বুকেই বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান মেঘাকে দেখতে ব্যস্ত, তখনই দরজায় শব্দ হলো। স্যার, ডক্টর রেহানা এসেছে। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। এরপর ডক্টর ভেতরে ঢুকলো। আদ্রিয়ান মেঘার মাথাটা বালিশে রেখে একপাশে দাঁড়ালো। কিছুক্ষণ ডক্টর রেহানা মেঘাকে চেক আপ করার পর, মেয়েটা কে হয় তোমার আদ্র? সেটা আপনার না জানলেও চলবে। কি দেখলেন? কি হয়েছে ওর? যা দেখে বুঝলাম কোনো কিছুতে খুব ভয় পেয়েছে। মেয়েটা হয়তো খুব নাচুক টাইপের, তাই বেশি ভয় পেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। কিন্তু ডক্টর, এর আগেও তো ভয় পেয়েছিল, তখন তো এমন নিঃশ্বাসের সমস্যা হয়নি, জাস্ট সেন্সলেস হয়েছিল। দেখো, এরকম পেশেন্টরা এক এক সময় এক এক রকম রিয়্যাক্ট করে। হয়তো আজকের ভয় পাওয়া আগের ভয় পাওয়া একই সিচুয়েশনের না, তাই হয়তো আজ নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল। যেহেতু সিপিআর করা হয়েছে তাই বড় বিপদ থেকে মুক্ত হয়েছে, না হলে বড় কিছু হতে পারত। আর হয়তো আজকে সারাদিন না খাওয়া, তাই শরীর খুব উইক। আমি কিছু ওষুধ দিচ্ছি, আর চিন্তার কোনো কারণ নেই। ঠিক মতো খেলেই ঠিক হয়ে যাবে। এখন কিছু খাওয়াও, এরপর ঔষধগুলো দিয়ে দাও। আশা করি কালকেই ঠিক হয়ে যাবে। আদ্র মেয়েটি খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, কিন্তু এত ছোট মেয়েকে ভয় দেখিয়ে নয়, একটু আদর যত্ন করে রাখতে হয়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কতটা নাজুক। এখন আসি, ভালো থেকো। বলেই ডক্টর রেহানা চলে গেল। উনি হলেন আদ্রিয়ানদের ফ্যামিলি ডক্টর। ৪৫ বছরের এক সুন্দর রমণী, প্রায় ১০ বছর ধরে আদ্রিয়ানদের সাথে পরিচিত দাদির ডক্টর। আদ্রিয়ান তাড়াতাড়ি করে নিচে গিয়ে ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রায় অনেকক্ষণ পর চিকেন স্টু তৈরি করে উপরে নিয়ে গিয়ে সাইড টেবিলে রাখলো। এরপর মেঘাকে তুলে বুকের মধ্যে শুয়ে খাওয়াতে লাগলো। মেঘাও ঘুমের মধ্যেই খেতে এরপর মেডিসিন খাইয়ে মুখ মুছিয়ে সবকিছু টেবিলে রেখে মেঘাকে ঠিক করে শুয়ে দিল। এরপর তাকিয়ে থাকতে থাকতে মেঘার হাত ধরে ঘুমিয়ে পড়ল। আর এই দুই নরনারীর সুন্দর দৃশ্যগুলো ওই আলোকসজ্জার রূপালী চাঁদ আর তারারা উপভোগ করতে লাগলো। মনে হয় যেন তারাও আনন্দিত। ভোরের স্নিগ্ধ আলোড়নের প্রহরে পাখির কিচিরমিচির শব্দের মাঝেই এলোকেশী নারীর ঘুমের ব্যাঘাত ঘটল। হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেল। চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে সবকিছুই স্পষ্ট হলো। গতকালের সেই রুমটাতে এখনো আছে। কিছু একটা মনে পড়তেই চোখের দৃষ্টিগুলো নোনা জলে পরিপূর্ণ হলো। নীরবেই চোখের অশ্রুগুলো ফেলতে লাগলো। আব্বু, তুমি কোথায়? আমার এখানে একদম ভালো লাগছে না, আমাকে প্লিজ নিয়ে যাও না। আমার এখানে দম বন্ধ লাগছে। ওই লোকটা ভীষণ খারাপ আব্বু। আব্বু, আমি তোমার কাছে যাব। কোথায় তুমি আব্বু? মনে মনে কথাগুলো বলেই মেঘা চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। হালকা কান্নার শব্দ শুনতেই আদ্রিয়ানের ঘুমটা ভেঙে গেল। এরপর তার স্নিগ্ধ পরীর দিকে তাকালেই কান্নার উৎস খুঁজে পায়। তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে গালে হাত দিয়ে, কি হয়েছে সোনা? কান্না করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? আমাকে বলো জান, ডক্টর ডাকবো কি? হঠাৎ করেই আদ্রিয়ানের স্পর্শ আর কথা শুনে মেঘা চমকে উঠল। ঘৃণার চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাত ঝাড়া মারল। এরপর বেডের কর্নারে গিয়ে, একদম ছুবেন না আমাকে। আপনার স্পর্শগুলোকে আমি ঘৃণা করি, জাস্ট অসহ্য লাগে। কেন আটকে রেখেছেন আমাকে এখানে? আমি সরল সোজা হতে পারি, কিন্তু বোকা না। শরীর চান তো আমার, কিন্তু মরে যাব তবু আপনার ইচ্ছে পূরণ করব না।
চিৎকার করে বলেই তাড়াতাড়ি দরজার দিকে দৌড় দিতে লাগলে আদ্রিয়ান হাত দিয়ে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে জোরে এক শব্দ করে। আর তখনই মেঘা নিচে পড়ে যায়। আদ্রিয়ান আবার মেঘাকে তুলে নিজের সামনে দাঁড় করায়। কি বলেছিস তুই? তুই আমাকে ঘৃণা করিস? আমার স্পর্শকে ঘৃণা করিস? আমি তোর শরীর চাই। আরে মেয়েদের লাইন লেগে যায় এই আদ্রিয়ানের সাথে এক রাত কাটানোর জন্য, আর তোর মধ্যে এমন কিছু নেই যে তোর শরীর চাইব। আমাকে কি তুই বাচ্চাদের কাতারে রেখেছিস? বলেই ঝাঁকাতে লাগলো মেঘাকে। মেঘা নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। যদি আদ্রিয়ানের চোখের দিকে তাকাতো তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় ভুল করে ফেলেছে। কি হলো, চুপ করে আছিস কেন? এতক্ষণে কি কথা বন্ধ হয়ে গিয়েছে? শোন, ভেবেছিলাম তোর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, কিন্তু তুই খারাপটাই চাস। আজকে থেকে তোর এই রুম থেকে বের হওয়া বন্ধ। বলেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বের হয়ে দরজা লক করে দিল। এদিকে মেঘা কান্না করতে লাগলো। গালটা খুব ব্যথা করছে তার। হাত দিয়ে ধরতে নিলেই ব্যথায় টনটন করে উঠল। ওভাবেই শুয়ে কান্না করতে লাগলো আর তার আব্বুকে ডাকতে লাগলো। হঠাৎ করে নিজের মোবাইলের কথা মনে পড়লো। ঘরের চারিদিকে খুঁজেও নিজের মোবাইল পেল না। হয়তো ওই লোকটা নিয়ে গেছে। না, যে করেই হোক আমাকে আব্বুর কাছে যেতেই হবে। আশরাফ, ইয়েস স্যার। আয় আশরাফ, কারে বের করবো? জি স্যার, এখনই বের করছি। বলেই তাড়াতাড়ি দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে আদ্রিয়ানের সামনে আনলে গার্ড দরজা খুলে দেয়। আদ্রিয়ান উঠে বসে। গাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আদ্রিয়ান একবারে অফিসিয়াল ড্রেস আপ করেই বের হয়েছে। মেঘার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আজ অফিসেই ফরেন থেকে ক্লায়েন্ট আসবে।